আচ্ছা, সো আমরা অলমোস্ট লাস্টের দিকে আছি সিলেবাসের। সো আমরা কিছু বেসিক এলিমেন্ট দেখব, যে আমাদের বিভিন্ন একটা ইকুয়েশন যদি আমরা থাকে hz কি, hz হচ্ছে কি আমাদের ট্রান্সফার ফাংশন। সো এইটাকে আমরা একটা ফিল্টার রিয়েলাইজেশন বা বিভিন্ন ব্লক ডায়াগ্রামের মাধ্যমে কিভাবে রিয়েলাইজ করতে পারি, সেই জন্য আমাদের কিছু বেসিক এলিমেন্টস ফার্স্টে দেখা উচিত। দেখলাম আর একটা ইকুয়েশন থেকে দেখলে জিনিসটা ইমপ্লিমেন্টটা একটু ভালো করে আমরা বুঝতে পারবো। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইউনিট ডিলে যদি থাকে, মানে ইকুয়েশনের মধ্যে যদি জেড ইনভার্স থাকে, সেটাকে যখন আমরা ব্লক ডায়াগ্রাম বা ফিল্টার রিয়েলাইজেশনে ফেলবো, তখন আমরা কি করব, এইরকম একটা বক্সের মধ্যে খালি কি করব, জেড ইনভার্স দিব। হ্যাঁ, তারপরে যদি আমার মাল্টিপ্লায়ার থাকে, মাল্টিপ্লায়ার বলতে বোঝানো হচ্ছে অনেক সময় থাকে না 5x কথার কথা, ওই জায়গাগুলোতে আমি জাস্ট এরকম একটা অ্যারো দিয়ে অ্যারোর উপরে লিখবো আমার ধ্রুবকটাকে। এরপরে অ্যাডার থাকে না 5x1 প্লাস 6x2 এরকম, তখন আমি অ্যাডারের জায়গায় এই সামেশন সাইনটা ইউজ করব। এখন যদি আমরা একটা বেসিক ইকুয়েশন দেখি, আমাদের দুই রকমের ফর্ম থাকতে পারে, একটা হচ্ছে ডাইরেক্ট ফর্ম আর একটা হচ্ছে ট্রান্সপোজড ফর্ম। ডাইরেক্ট মানে যা আছে আমি সেভাবেই কাজ করব, আর ট্রান্সপোজড হচ্ছে কি সেটাকে আমি রিভার্স করে উল্টা করে তারপরে কাজ করব। দুইটা টাইপই আমরা দেখব, বাট এখন এটার জন্য আমরা ডাইরেক্ট ফর্মটা অ্যাপ্লাই করে কাজ করব।
FIR field. HZ মানে কি বলেন তো? x আর y এর সাপেক্ষে যদি আমি লিখতে চাই yz by xz, এটার ভ্যালু কত দেয়া আছে? এটার ভ্যালু দেয়া আছে 1 মাইনাস z ইনভার্স প্লাস 2z টু দি পাওয়ার মাইনাস 3। এখন এখান থেকে যদি আমাকে yn এর ভ্যালু বের করতে হয় তাহলে কি হতে পারে? সূত্র না, এটাকে এখানে গুণ করলাম। z ইনভার্স মানে কি? একটা টাইম দিলে। z ইনভার্স 3 মানে কি? তিনটা টাইম দিলে। আর এখানে xnটাকে এই পাশে গুণ করছি। সূত্র তো না। বুঝলাম এই লাইনটা কিভাবে আসলো? আচ্ছা দেখ, বুঝতে পারছি? আচ্ছা, এখন আমরা যদি এই জিনিসটাকে ড্রয়িং করতে চাই তাহলে কি হবে? একটা কথা বলি, আমার আর কিছু হোক না হোক xnটা ইনপুট হবে আর লাস্ট যে তীরটা বের হবে সেই লাস্ট তীরটা হবে হচ্ছে কি আমার আউটপুট yn। মাঝখানে আমার এই কাজগুলো করতে হবে। দেখেন তো, আমার তিনটা কনসেপ্ট দরকার। একটা হচ্ছে গিয়ে হোক সেটা অ্যাডার সাবট্রাক্টর যেটাই হোক, আমার এই জিনিসটার অর্থ কি? এটার সাথে এটা মাইনাস, আমি কি করব? মাইনাসটা কিভাবে দিব বলেন তো? ট্রাই করেন, এটা একবার আঁকার ট্রাই করেন। পরিচিতটুকু তোলা হয়েছে না? ঠিক আছে, একটা এমনি ট্রাই দেন আঁকার, তারপরে আমি না, প্রথমটা আপনি একটু হজবরলি প্র্যাকটিস করেন, ট্রাই করেন, তারপরে আমি আঁকবো। সাবট্রাক্টর দেনে এটা হচ্ছে কি আপনি কি করবেন? ওই তীর আছে না, মাইনাস চিহ্ন দিয়ে গুণ করে দিবেন। এটার মানে কি? কোনো কিছু দিয়ে মাল্টিপ্লাই করা। তো এখানে যদি আমি মাইনাস দেই, মেইনলি মাইনাস দিয়ে পরের পার্টটুকু আমি অ্যাড করলাম না, এখানে সামারি তো এটি
আচ্ছা আপনি কেন বুঝেন একটা আঁকেন তো দেখি। আমার এখানে একটা এক্সেন, ঠিক আছে, 1 দিয়ে গুণ হয়ে সরাসরি সামেশনে গেল, ঠিক আছে। হ্যাঁ সামেশনের এখানে এসে আমরা তীর দিছি না, তীর দেই নেই সামেশনে দিছি তো গেলাম, তো আউটপুট আমার আসবে আলটিমেটলি yn। নাও দ্য ফোকাস ইজ xn এর সাথে একটা টাইম দিলে কি হচ্ছে, একটা টাইম দিলে অ্যাড হচ্ছে না। আমি তো সমীকরণের এই পার্টটা আমার ডান করা, এই পার্টটা আমার করা ডান, এখন আমি এই পার্টটাতে ফোকাস করতেছি। n-1 মানে কি একটা টাইম দিলে, সো আমি xn কে প্রথমে একটা বক্সে দিব, সেই বক্সে আছে z-1 দিলাম। এখন এইখানে আমার কি আসবে, এটার আগে আমি একটা মাইনাস দিয়ে গুণ করব। এই মাইনাসটা আমার জন্য শেষ রাতে এরকম শেষে এসে তীরে এসে তরির উপরে দিলে হবে। ঠিক আছে, এটাই। এরপরে আমার এখানে একটা -1 আছে, এখানে আমার কয়টা টাইম ডিলে আছে, মাইনাস কেসে আছে সামেশনে। হ্যাঁ সামেশনে যাবে না। আমার এখানে কি আলটিমেটলি আমার yn কি, এটা তারপরে এটা তারপরে এটা, সবগুলোকে আমার এখানে সামেশন করতে হবে না নাকি? আচ্ছা এখানে আমার কয়টা টাইম ডিলে আছে, তিনটা। এখানে কয়টা টাইম ডিলে আমি ইউজ করলাম, একটা। এটার জন্য একটাই এনাফ ছিল, পরের টার্মে আমার তিনটা টাইম ডিলে লাগবে, তো আমার আর কয়টা টাইম ডিলে অ্যাড করতে হবে, দুইটা। সো আমি এখানে এই লাইনটার সাথে xn এর সাথে কিন্তু অলরেডি একটা টাইম ডিলে অ্যাড হয়ে আছে। কিন্তু আবার ওই প্রথমে xn থেকে টান দিয়ে, হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনার আরেকটা লাইন হবে, দেখতে অতটা কিউজ হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আসলে সো আমি z⁻2 করলাম, এবং এখান থেকে যে বের হবে তার সাথে 2 দিয়ে গুণ করতে হবে। করলাম, করার পরে এখানে আসলাম, এসে আমার এখানে আরেকটা সামেশন দিতে হবে, কারণ এই সামেশনটা এখানে আর এটা এখানে সবগুলোর যোগ। আবার আপনি যদি চান যে আপনি এটাকে এরকম করে এভাবে দিবেন, সেটাও করা যাবে, বাট সৌন্দর্য বর্ধন হবে। এর জন্য স্টেপ বাই স্টেপ এই দুটো যোগ করলাম, মানে এই দুটো যোগ করলাম, তারপর যোগ করলে সাথে এটাকে যোগ করলাম, সেম থিং। আমি তো এখন ওই জায়গায় আমি খালি করে আপনি বুঝতেছেন, আমি কি করব, এটা লাগাই দিছি। আপনি ফ্রেশ করে আঁকেন। আচ্ছা, সো আমার এই রিয়েলাইজেশন গুলার দুইটা টাইপ থাকে, একটা হচ্ছে গিয়ে ডাইরেক্ট ফর্ম, আমার যা ছিল আমি তাই করলাম, আরেকটা আছে হচ্ছে গিয়ে ট্রান্সপোজড ফর্ম। কি রকম বুঝি নাই নাকি বলেন? শোনেন, আমার এই সমীকরণটাকে ব্লক ডায়াগ্রামের মাধ্যমে রিয়ালাইজ করতে হবে। এখন ব্লক ডায়াগ্রামের কয়েকটা জিনিস আমি আপনাকে একটু আগে দেখালাম, যে কোনো কিছু দিয়ে আমি গুণ করতে চাই, যেমন কোনো ধ্রুবক বা মাইনাস, তখন আমি এরকম একটা নট গেট আমাদের যেরকম হয় ওরকম টাইপের একটা তীর জাস্ট ইউজ করব, ইউজ করে তীরের উপরে আমি সংখ্যাটা মাইনাস হোক 1 2 3 লিখব।
আর যদি আমার ইনভার্স থাকে বা টাইম ডিলে থাকে সেই জন্য আমি একটা z মাইনাস ইউজ করব। তা আমার ইনপুট হচ্ছে xn, আউটপুট হচ্ছে yn। সো আমার এই সমীকরণে তিনটা পার্ট আছে। একটা সরাসরি xn which is multiplied by 1, এই 1টা না লিখলেও চলবে। আপনি যখন কিছু লিখবেন না তখনই মানে হচ্ছে কি এখানে 1 আছে। আচ্ছা, সো xn গেল সরাসরি yn। তারপর আমি কি করলাম, xn কে z ইনভার্স দিয়ে আমি গুণ করলাম। কেন? কারণ আমার এখানে একটা টাইম ডিলে আছে, তাই আমি ব্লক একটা টাইম ডিলে দিয়ে গুণ করলাম। এই লাইনটাতে এই পর্যায়ে কিন্তু আমার এটা xn - 1, কিন্তু xn - 1 এ কি আমার লাগবে না, আমার লাগবে কি -x - 1, xn - 1। তো আমি কি করলাম, এই পথটুকু পর্যন্ত, এই নোটটা পর্যন্ত আমার গল্পটা হচ্ছে কি xn - 1, বাট আই নিড -x - 1, দ্যাটস ওয়াই আমি এটাকে একটা -1 দিয়ে গুণ করলাম। এই জায়গাটাতে আইসে এই জিনিসটা -xn - 1 হলো। এটাকেও আমার y এর এখানে যোগ করতে হবে। এখন আপনি চাইলে এটা এখান থেকে এমন করেও দিতে পারেন, নাথিং রং ইন ইট। তারপরে আপনার x একটা টাইম দিলে চলে গেল, লাস্টের টার্মটাতে আপনার দরকার 3টা টাইম দিলে, তা আপনার আরো অ্যাড করতে হবে 2টা টাইম দিলে। তাই আমি কি করলাম, আমি ওই যেই পথটাতে আমার এসে দাঁড়াইছিল, এখানে দাঁড়াইছিল কত n - 1, আমার লাগবে n - 3, 2টা টাইম ডিলের পার্থক্য, 2টা টাইম ডিল আমি যোগ করলাম, আমার কাজ 90% শেষ। তারপর আমি দেখলাম যে ওমা এখানে তো 2 আছে, 2 থাকা মানে কি আমার এখানে মাল্টিপ্লাই করতে হবে 2 দিয়ে, তারপরে সবাইকে তো যোগ করতে হবে। এখন আমি যোগের সুবিধার্থে লাস্টে 2টা টার্ম যোগ করে এটার সাথে ফার্স্টের টার্মটা আমি যোগ দেখাইছি। আপনি যদি এখানে এটা না ইউজ করতে চান তাহলে আপনি এভাবে ওইটাকে ড্র করে দিতে পারেন, না করেন, বাট দেখতে অতটা সুন্দর হয় না। এর জন্য আমি এটাকে স্টেপ বাই স্টেপ করেছি। ঠিক আছে, এটা আমরা দেখলাম হচ্ছে ডিরেক্ট ফর্ম। এখন আমরা ট্রান্সপোজড ফর্মের একটা যে আমার পিক অফ পয়েন্ট একটা জিনিস ছিল। পিক অফ পয়েন্টটা মানে আপনি একটা লাইন সরাসরি টান দিলেন, এখন আপনার ওই লাইনে যা অবস্থান করতেছে, যেমন আমরা কিন্তু পিক অফ পয়েন্ট আলটিমেটলি ইউজ করছি। কোথায় ইউজ করছি? একটা জায়গায় আমার xn - 1 ছিল, আমরা কিন্তু মেইন ইনপুট থেকে নেই, মাঝখানের থেকেই নিছি না, আমি কোনো একটা জায়গা থেকে ওকে পিক করছি। হ্যাঁ, এই পয়েন্টগুলাই যেখান থেকে যেই লাইনে অলরেডি আপনার একটা কোনো ইনপুট আছে ওইটার সাথে আপনি আরো কিছু অ্যাড করতেছে, ওই গল্পটাই হচ্ছে কি পিক অফ পয়েন্ট। এমনভাবে বলি নাই। এখন এখানেও যদি xn থাকে, এখানেও যদি xn থাকে, কিন্তু এখানে আপনার এই xnটাকে অন্য আরেকটা পথে আপনি যখন ইউজ করবেন ওই লাইনটা থেকে, নট শুরু থেকে, ওইটাই হচ্ছে পিক অফ পয়েন্ট। হ্যাঁ, এখন ট্রান্সপোজ স্ট্রাকচারের কিছু নিয়ম আমি লিখতেছি। কোয়েশ্চেন থাকতে পারে কিরকম, একটা সমীকরণ দিয়ে আমি দুই টাইপের এপায়ার ফিল্টার রিয়ালাইজেশনই চাইতে পারি। ইকুয়েশনগুলো এরকম সিম্পল কোনো ইকুয়েশনই হবে, জাস্ট ব্লক ডায়াগ্রাম ড্র করাই ওটার অ্যান্সার হবে। ওটা ডাইরেক্ট
আর এটা হচ্ছে গিয়ে সমতুল্য, সমতুল্যটাই ট্রান্সপোজ। পয়েন্টগুলো ইমপ্লিমেন্ট করে আগের ব্লক ডায়াগ্রামটা, আগের ইকুয়েশনটা চেঞ্জ করে ফেলা তো। রিভার্স অল প্যাথস। এখন আরেকটা জিনিস আমি বলি, ক্যাসকেড এই ওয়ার্ডটার মানে তো আমরা জানি একটার সাথে একটা জোড়া লাগানো, রাইট? ঠিক আছে, এটা লেখা হয়েছে গত যেই গ্রাফটা আঁকছেন মানে ব্লক ডায়াগ্রামটা, ওইটার মধ্যে চেঞ্জ করেন। কি চেঞ্জ করবেন? এই পয়েন্টগুলাই চেঞ্জ করেন। তীর চিহ্ন, ইনপুট আউটপুট উল্টাবো, তীর চিহ্ন উল্টাবো, সবই উল্টে দেবো, সবই উল্টাই। তাই হয়ে গেল। কোথায় তাই হয়ে গেল? মানে আজকে আপনার মন নাই পড়াশোনা করার। ছাড়তে রাখতে নামছি, ভালো লাগছে না কিছু, হাতটা গ্যারেজে গেছি, গিয়ে দেখি বাইকে চাবি নেই, আবার 7 উঠছি, ফ্রেন্ডের কাছে ফোন দিয়েছি, একটা ফোন থাকে না, ফোন পড়ে আছে। আপনার বাইক কোথায় রাখেন? পাশের একটা গ্যারেজে, আমাদের বাসার গ্যারেজে গ্যারেজ নেই, সব ইউনিভার্সিটির এখানে কোথায় রাখেন? ওইখানে ওই ক্যাম্পাসে কি আর কোনো গাড়ি থাকে? হ্যাঁ, আর আমাদের সব স্টুডেন্টরা ম্যাক্সিমাম ওখানে রাখে। এবার আমি বাইকে চাবি দিতে উপরে গেছি, দেখি দূরেই ঘুরতে উঠেছি, আমাকে ফোন দিচ্ছি, ফোন দিচ্ছি কেমন লাগে এর জন্য আপনার মন খারাপ? না, এর আগে থেকে মন খারাপ, রাগ ভালো লাগছে না কিছু, গেছি তারপরে আজকে আপনার ইলেকট্রোম্যাগনেটিক ক্লাস আছে? না, কালকে আছে, কালকে
রিভার্স, হ্যাঁ রিভার্সই তো করব আর কিছু না জি না, কে বলছে কিছু? আরে এখানে একটা এখানে অ্যাডার গুলো ছিল, ওই জায়গাটাতে আমি পিক অফ পয়েন্ট বানাইছি, কানেক্টর পয়েন্ট। হ্যাঁ এটাকে উল্টা দিলে এটাই হবে। হ্যাঁ মানে আপনার আয়না ধর আয় নাই ব্যাপারটা। ওটাই বলতেছি। এরপর আমরা ক্যাসকেড স্ট্রাকচার দেখব। আমরা স্যাটারডেতে হচ্ছে গিয়ে পড়ালেখা করব, আগামী স্যাটারডেতে আমরা সাজেশন ক্লাস করব। এই পরীক্ষা কবে? 1 তারিখে না নাকি 2 তারিখ? এটা সে এটা কি ড্র করা হয়েছে? শুনেন ক্যাসকেডের ব্যাপারটা কি? ক্যাসকেডের ব্যাপারটা হচ্ছে গিয়ে আমার একটা কিছু আছে, তার সাথে আমি আরেকজনকে জোড়া লাগাবো, এটাই ক্যাসকেডের কনসেপ্টটা, তাই না? রিয়ালাইজ দ্য সিস্টেম, আমরা প্রত্যেকটা সিস্টেমকে রিয়ালাইজ করব। প্রশ্নে বলা থাকবে ক্যাসকেড স্ট্রাকচার ডাইরেক্ট স্ট্রাকচার নাকি ট্রান্সপোর্ট স্ট্রাকচার। তিন তারিখে পরীক্ষা শেষ, কি মজা আপনাদের। আর আমাদের পরীক্ষা 3 তারিখ থেকে শুরু, মানে আপনাদের খাতা চেক করা, ও আচ্ছা মার্ক দেয়া, রেজাল্ট বানানো। ক্যাসকেড স্ট্রাকচার কতদিন লাগবে না অনেক কি দেখে আপনাদের থাকে হচ্ছে কি 10টা 15টা খাতা, সিএসসি তে আমার আছে 70টা স্টুডেন্ট এবং ইভিনিং ব্যাচে আমার আছে 400টা স্টুডেন্ট। জি সব পরীক্ষা দেয়, যারা দেয় না তাদেরকে আবার আমাদের মতো ফোন করে বলতে হয় কেন পরীক্ষা দেন নাই, রিসেট দিবেন এন্ড দেন। এক্সট্রা প্যারা না স্কুল কলেজগুলো ভালো, ঠুস করে যাওয়া, পরীক্ষা দিয়ে দেওয়া, খাওয়া দাওয়া শেষ, কেটা পরীক্ষা দিলে কোনো বলতাম কোনো দেখার বিষয় না। এই ম্যাথটা কিন্তু অনেক বড়, এটা খুব সুন্দর একটা ইকুয়েশন না? এটাকে যদি সরাসরি আমাদের ডিরেক্ট ফর্মে দিতে হতো আমরা কিন্তু খুব ইজিলি করতে পারতাম, তাই না? ইজিলি কিভাবে করতাম? আমরা এই ধ্রুবকগুলো তীরের উপরে দিতাম, একটা একটা করে ডিলে বাড়াইতাম এবং কি করে ফেলতাম, জাস্ট ড্র করে ফেলতাম। বাট আমাকে এখন বলছে ক্যাসকেড করে করতে। ক্যাসকেড করা মানে কি? ক্যাসকেড করা মানে হচ্ছে গিয়ে আমি HZ কে দুইটা ইকুয়েশনে বানাবো, A ইন্টু B। A কে আমি ড্র করব, ড্র করে তার আউটপুটের সাথে B কে আবার ড্র করব। সো এইরকম একটা দুই ভাগে ভাগ করা ফরম্যাট আমি বের করতে চাব। এইতে আমার টার্গেটটা হবে হচ্ছে গিয়ে HZ কে H1Z ইনটু H2Z এই ফরম্যাটে নিয়ে আসা, তবেই আমরা ক্যাসকেড করতে পারবো। এখন ক্যাসকেড আপনার প্রশ্ন হতে পারে কেন দুই ভাগেই ভাগ করলাম, তিন ভাগেও তো করতে পারতাম, কিন্তু এটাই হচ্ছে গিয়ে ক্ষুদ্রতম এখন। যেমন আমরা যদি সার্কিটের দিকে যাই তাহলে যদি আমরা নোড নিয়ে কথা বলি, নোড কোন কাকে বলে? যেখানে দুই বা ততোধিক ব্রাঞ্চ মিলিত হয়, ন্যূনতম তো দুইটা ব্রাঞ্চ মিলিত হতে হবেই, তো আমাকে ন্যূনতম অ্যাটলিস্ট থেকে দুই ভাগে ভাগ হতে হবেই। আপনি আগে দুইটাই দেখেন বের করতে কেমন লাগে, তারপরে যদি আপনার মজা লাগে তাহলে আপনি তিনটাও বের করেন, আই হ্যাভ নো প্রবলেম।
করলেই মোটামুটি স্ট্রাকচার আমরা ডাকবো। এরপরে আমরা আরো কিছু স্ট্রাকচার আছে বুঝছেন, লিনিয়ার স্ট্রাকচার, তারপরে আছে লিনিয়ার ফেজ স্ট্রাকচার। আমরা আগে এটা শেষ করি। সো এইটাকে আমরা এ আর বি তে যেহেতু ভাঙতে চাচ্ছি, তো আমরা একটা জেনারেলাইজ ফর্মুলা লিখি। হ্যাঁ, এখানে আমাকে বলেন সবগুলোই কিন্তু 5 এর গুণিতক না, দেখেন 1/5, 25, 5, 5। তো ন্যূনতম আমার কিন্তু 1/5 কমন নেয়াই যায়, তাই না? দেখেন তো আমি একটা সমীকরণ লিখি, এটা এরকম লেখা যায় নাকি? 1/5 কম নিতে কিন্তু আমি প্রথম 1 আছে না, ওটা রেখে দেবো। আরে দাঁড়ান, দেখেন আমি একটা ফরম্যাটটাকে দাঁড় করাই। হ্যাঁ, যেখানে আমি a এর ভ্যালু জানি না, আবার এইখানে আমি b এর ভ্যালু জানি না। আমি এমন একটা কোনো কোএফিশিয়েন্ট বের করতে চাই যে কোএফিশিয়েন্টটা আমাকে হেল্প করবে এই কোয়েশ্চেনটাকে দাঁড় করাতে। আমি এই দুটোকে যদি গুণ করি, 1 আর 1 গুণ করলে কিন্তু 1ই হবে। আপনি গুণ করলে কিন্তু আলটিমেটলি এটাই হবে। হ্যাঁ, এর জন্য ওইভাবে আমরা আলাদা করছি, এটাকে আলাদা করে এ বি দুটো পার্টে লিখছি। ঠিক আছে? কেমনে বলতে আপনি যে আচ্ছা, এখন আপনি একটা কাজ করেন, এই দুটোকে গুণ করেন। এটাই আমাদের পরের লাইন, বুঝছেন? তো বললাম, বুঝলাম যে শোনেন আমি বলি, এখানে কি করতে হবে। এখানে কিন্তু আমার 4টা আছে, রাইট? 4টাকে যদি আমি অর্ধেক করি, কয়টা হয়? 2টা। আমার 1 কে আমি বাদ দিতে পারবোই না, রাইট? 1 থাকবে। এখন z ইনভার্স 4 কে আমরা অর্ধেক করি, z ইনভার্স 2 আছে। তো আমার যেই দুইটা পার্ট থাকবে তাদের z ইনভার্স 2 পর্যন্ত যেতে হবে। এখন যদি আমার z ইনভার্স 4 থাকতো, সরি 6 থাকতো, তাহলে আমাকে z ইনভার্স 1 একটা টার্ম লিখতে হতো, z ইনভার্স 2 এর একটা টার্ম লিখতে হতো, z ইনভার্স 3 এর একটা টার্ম লিখতে হতো, এই পার্টও এই পার্টও। বাট এখানে যেহেতু আমার সর্বোচ্চ ঘাত 4, তাই আমি সর্বোচ্চ ঘাত 2 পর্যন্ত সমীকরণ লিখলাম। প্রথমে 1 দুইটাতেই আছে, আমি চেঞ্জ করতে পারবো না। a z ইনভার্স মানে আমি প্রথমটার ক্ষেত্রে, প্রথম h1 এর ক্ষেত্রে আমি প্রথম সহগের কোএফিশিয়েন্ট জানি না, পরেরটা আমি 1/5 রাখছি। কেন 1/5 রাখছি? কারণ আমার এই পুরাটুকুর মধ্যে সর্বনিম্ন ঘাত হচ্ছে কি 1/5, আর কোএফিশিয়েন্টগুলো দেখে আমি বুঝতেছি যে এটা 1/5 এর গুণিতক। যেমন আমি 1/5 এর সাথে যদি 26/5 গুণ করি তাহলে আমি এটা পাবো, রাইট? 7/1 গুণ করলে আমি এটা পাবো, আর এখানে 6/6 গুণ করলে আমি এটা পাবো, রাইট? দ্যাটস আমি সর্বনিম্ন 1/5 ই এখানে নিব দুইটার ক্ষেত্রে। তো 1/5 z ইনভার্স, এতটুকু আমার h1 z এর পার্ট। h2 z এর ক্ষেত্রে কি 1 ই থাকবে, 1/5 এগেইন। এবার আমি ইন্টারচেঞ্জ করলাম, গুণটা আমি এভাবে করছি, বা আমি সমীকরণটা এভাবে ভেঙে সাজালাম যে একটার জন্য আমি z1 এর কোএফিশিয়েন্ট জানি না, আরেকটার জন্য আমি z2 এর কোএফিশিয়েন্ট জানি না। এখন যদি আমি এদেরকে গুণ করি, গুণ করলে কোনো না কোনো জায়গায় তো আমি z ইনভার্স 4 পাবো, এর থেকে বেশি তো কিছু পাবো না। দ্যাটস ওয়াই আমি এভাবে সাজাই। এখন গুণ করবেন। প্রথমে কি করবেন শোনেন, এই যে প্রথমে 1 দিয়ে এটাকে গুণ করবেন, a z ইনভার্স দিয়ে গুণ করবেন, প্লাস 1/5 দিয়ে গুণ করবেন। গুণ করা শেষ হলে আমাকে বলবেন।
ইনভার্স 1 এর গুলাকে একসাথে রাখি, z ইনভার্স 2 এর গুলাকে একসাথে রাখি, আর z ইনভার্স 3 and z ইনভার্স 4 সবাইকে একসাথে যদি আমরা রাখি, এটা আসে। এখন এখন আমরা যদি মেইন ইকুয়েশনের সাথে কম্পেয়ার করি তাহলে a প্লাস 1/5 কে আমরা 6/5 লিখতে পারি, পারি? এই যে দেখেন z ইনভার্স এর সাথে আছে 6/5, আমার সাথে কি আছে a প্লাস 1/5, আমি তুলনা করলে সেম লিখতে পারি না, সেটাই লিখলাম। এখান থেকে a এর ভ্যালু বের করব, এর ভ্যালু কত আসে তাহলে? b এর মান 1। দেখেন এই পার্ট আর এই পার্টটাকে যদি আমরা সেম লিখি 1/5 b/5, p 1। সো আমাদের এই পর্যায়টাতে a আর b এর মানটা আমরা বের করলাম। এখন a আর b এর মানটা আমরা বসাবো 1 নাম্বার সমীকরণে, আগে এতটুকু তুলে নেন। হ্যাঁ, এই কোর্সটাতে আমি 1 নাম্বারের জন্য a প্লাস পাই, 1 নাম্বারের জন্য a প্লাস পাই। এই কোর্সটাতে আমি 1 নাম্বারের জন্য a প্লাস পাই। 1 নাম্বারের জন্য আমি 96 পাইছিলাম, 97 আমাদের a প্লাস, কিন্তু দুইটাই 4, a আর a প্লাস। 90 থেকে 100 পর্যন্ত 4, কিন্তু 96 পর্যন্ত হচ্ছে গিয়ে ট্রান্সক্রিপ্টে a দেখায়, আর 97 থেকে 100 পাইলে a প্লাস দেখায়। এরা বলতেন না আমরা, এখন তো চেঞ্জ হয়ে গেছে, এখন তো 80 তে a প্লাস, বাট আমাদের সময় এরকম ছিল। হয়েছে তোলা? এখন তাহলে আমরা a আর b এর মানটা বসাই দিই 1 নাম্বার সমীকরণে। আজকে নাকি মিটিং আছে স্টুডেন্ট টিচার। হ্যাঁ শুনলাম, আপনারা তো আসেন। সদস্য দিয়ে কে এসেছেন? কি বলছেন না? শুনলাম তো আপনারা আসেন না এখন স্কুলে। স্কুলে কি করবো বলেন? এই জন্য বলবে আমার ফাইনাল পরীক্ষা লাস্ট কি দরকার বল, একই কাহিনী দিলে এখন তো ভালো লাগে। যা আসা সে এমনিতে আসবে, যা আসবে সে আসবেই না, আমি যতই বলেন না।
উনি এতই মানে রহমত আল্লাহর উনার উপরে কার যে উনি ক্লাসরুমটাও পর্যন্ত জানো না, সেমিস্টারটা শেষ হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন সাবজেক্ট ড্রয়িং করে ফেলেন। না এরকম ড্রয়িং করতে হয়। তো আমি এতদূর করলাম কিসের জন্য? আমি ক্যাসকেড বানাইলাম, এখন এটাকে ড্রয়িং করো। এই যে আমি একটা ইকুয়েশনকে ভেঙে দুইটার সাথে গুণ অবস্থায় বানাইলাম, এটাই তো ক্যাসকেড। বাবারে বাবা, এই হচ্ছে কি আমার xn। তো একটা xn সরাসরি যাবে। xn কোনটা? xn z এই সব z? জি না, তাহলে h of z মানে কি? আগেরটা যেভাবে করছো ওভাবে আপনি মাথায় বুঝবেন। ওহো, এটা মানে কি yz বাই xz না? বুঝছি তা আমি একটা লাইন লিখেন, একটা লাইন লিখবেন তো আপনি। তো xz তা আমার yn টা আমার যদি আউটপুট হয়, এই সবগুলোর সাথে xn গুণ আছে, ওই লাইনটা বুঝতে পারছি আমি তাই। আমার সাথে বুঝবেন বাবা গো। আচ্ছা, xn সরাসরি একটাতে যাবে, আরেকটাতে যাবে হচ্ছে গিয়ে একটা টাইম ডিলে হয়ে। সো একটা টাইম ডিলের সাথে আমার কোনো কোএফিশিয়েন্ট নাই। আচ্ছা, সামেশনে টিক দেওয়াটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে? আমি টিক ছাড়াও করতে পারি। ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো লাগলো আপনি আসলেন। ওই আমার কি কাজ এই আপনি পছন্দ লাগে আপনি পছন্দ লাগে সুন্দর তুই আমি তো বুঝতে পারছি বাসায় যে দেখি না ভালো ইফাতে কি খবর? আমি জানতে চাচ্ছি যে রোপণ কি করতেছে জীবনে। বিশেষ করে এখন দেশ হয়ে গেছে সে এখন বিশেষ দিয়েছে কি বলে এটা কেমন হইলো? জোস জোস This is one. I have coefficients of 5. কোনটা? ওইটা ওই ডান পাশেরটা লিখো। এর সাথে গুণ না করলে কি করে? এভাবেই হবে, ক্যাসকেডটা এইভাবে আমরা পাশাপাশি ড্র করে দিই আর ধরে নেই যে ওটাই আমাদের ইনপুট। মানে ক্যাসকেডের ব্যাপারটা কি, একটা আউটপুট উইল বি অ্যানাদারস ইনপুট, তাই না? এটাই তো। সো আমার
প্রথম যে পার্টটা সেটা আউটপুট, পরেরটা ইনপুট হিসেবে কাজ করছে। এই এক্সেল থেকে কিন্তু ইনপুটটা আসে নাই। এটাই আমার ক্যাসকেডের সামারি। সো এখন পর্যন্ত আমরা আজকের ক্লাসে যা করলাম, আমাদের দুইটা কোয়েশ্চেনস থাকতে পারে। একটা কোয়েশ্চেন হচ্ছে গিয়ে ওইরকম বেসিক একটা এক্সেল আমি দিয়ে দিতে পারি, সেখান থেকে ডাইরেক্ট ফ্রম আর ট্রান্সপোজ ফর্মের ব্লক ডায়াগ্রাম ড্র করা। আরেকটা হচ্ছে কি এইরকম এক্সেল দিয়ে দেওয়া, এখান থেকে আপনারা ক্যাসকেডের ফিগার ড্র করবেন আর ইকুয়েশন লিখবেন। যদি এরকম থাকে এটাতে বেশ ভালোই মার্কস থাকবে। ধরেন 7 7-এর মতন থাকলো, আর ছোট কোনো থিওরি থাকতে পারে। থিওরি বলতে গেলে দেখেন ট্রান্সপোজের ফিচার, ধর ট্রান্সপোজের ফিচারটা কি, রিভার্স করে ফেলা, ইনপুটের জায়গায় আউটপুট দিয়ে রিপ্লেস করা, ওই তিনটা পয়েন্ট যেটা বললাম, এটাও একটা থিওরি হতে পারে। তারপর ডাইরেক্ট ফর্ম আর ট্রান্সপোজ ফর্মের মধ্যে পার্থক্য কি? ডাইরেক্ট আমরা সরাসরি লিখি, ট্রান্সপোজটা আমরা কি করি, ডাইরেক্টে ডিরাইভ করে উল্টাই দিই। সো এরকম এক লাইনের মানে 1-2 মার্কের থিওরিও যদি না লিখতে পারেন তো দুঃখজনক ব্যাপার। আরো কিছু ফিল্টার আছে রিয়েলাইজেশন। এখন হচ্ছে কি ডাইরেক্ট ফর্ম আর ইনডাইরেক্ট ফর্ম দুইটা আছে, ওটা আমরা নেক্সট